হাতে সময় আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু হবে 2024 মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। সেই ইতিহাস পরীক্ষার জন্য কোন বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বর মানের প্রশ্ন এবং কোন 4 নম্বর মানের প্রশ্নগুলি এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলিকে জানাবো আজকের এই ভিডিওতে। কিন্তু মূল ভিডিও শুরু করবার পূর্বে দু চারটি কথা তোমাকে কিন্তু একটু মন দিয়ে শুনতেই হবে। নাম্বার ওয়ান, তুমি নিজেই বিগত বছরের ইতিহাসের প্রশ্নপত্রগুলি যদি সংগ্রহ করে একটু উল্টে পাল্টে দেখো, তাহলে বুঝতে পারবে অন্তত ইতিহাসের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে চেনা ছকে হয় না। 2022 এবং 2023 এই 2 বছর ইতিহাস প্রশ্নপত্রে কিছু বিতর্কিত প্রশ্নের স্থান দেখা যায়। তারপর একটা প্রথা ভাঙবারও প্রবণতা দেখা যায়, অর্থাৎ 4 নম্বর মানের প্রশ্ন 8 নম্বর মানে এসছে, 8 নম্বর মানের প্রশ্ন 4 নম্বর মানে এসছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের উত্তর লেখাতে কিন্তু একটু সমস্যা দেখা গিয়েছে। এজন্য ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে অন্ততপক্ষে সাজেস্টিভ ওয়েতে না পড়া সবচেয়ে ভালো। যতজন ইতিহাসের শিক্ষক শিক্ষিকার সাথে আমি কথা বলেছি পার্সোনালি, তাঁরা আমাকে এই উপদেশ দিয়েছেন যে কখনোই যেন কেউ ইতিহাসের অন্তত সাজেশন করে না পড়ে, তাহলে কিন্তু লাভবান তো হবেই না, উপরন্তু ক্ষতি তোমারই হবে। দেখো, আমি আমার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য একথা বলতেই পারতাম যে মাত্র 3টি প্রশ্ন পড়ে যাও, এর মধ্যে একটি 100% কমন পাবে। তো তুমি আমার উপর বিশ্বাস করে প্রশ্নগুলি পড়ে গেলে, দেখলে প্রশ্নপত্রে সেই প্রশ্নগুলির কোনো নামমাত্র নেই। তাহলে কি করতে? হয়তো বাড়ি এসে আমার ভিডিওর এই কমেন্ট সেকশানে বেশ কিছু গালিগালাজ দিতে। তাতে আমার কি হতো বা তোমারই কি লাভ হতো? ক্ষতি কিন্তু তোমারই হতো। এই আমার উপরে বিশ্বাসের দরুন ওই প্রশ্নগুলি রেডি করে গিয়ে তুমি যে নাম্বারটা কম পাবে ইতিহাসে, সেটা কিন্তু তোমার মার্কশিটেই থাকবে। আর এর জন্য যদি কোনো ব্যাড এফেক্ট পড়ে থাকে, সেটা কিন্তু তোমার লাইফেই পড়বে, আমার নয়। সেজন্য সাজেশান নয়, বরং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি একবার হলেও অবশ্যই চোখ বুলিয়ে যেও, তাহলে এগুলি রেডি করলে যে লাভবান হবে না সেটা বলবার আর অপেক্ষা রাখে না। যাই হোক, গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আর তোমাদের জন্য এই গোটা সাজেশনটি নির্মাণ করেছেন শালিপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের জনপ্রিয় এবং অভিজ্ঞ শিক্ষিকা মাননীয়া নিবেদিতা দাস মহাশয়া। ম্যামকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করছি। মাধ্যমিক 2024 পরীক্ষার ইতিহাস 4 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম, বামা বোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা আলোচনা করো। তৃতীয়, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার ভূমিকা আলোচনা করো। তারপর হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি থেকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় সেটি জানতে চাওয়া হয়েছে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে বাংলার সমাজের প্রতিফলন কিরূপ ছিল তা আলোচনা করো। লর্ড মেকলেকে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় কি, অথবা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব আলোচনা করো। দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই, প্রশ্নটা এই দুই নামে ঘুরিয়ে দিতে পারে। তারপর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন, অর্থাৎ যিনি বেথুন সাহেব, তাঁর কি ভূমিকা ছিল নারী শিক্ষা বিস্তারে, সেটা এখানে লিখতে হবে। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কিরূপ ছিল। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কিরূপ ছিল সেটা লিখতে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, রাজা রাধাকান্ত দেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা কিন্তু ভালোভাবে পড়ে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, দেশীয় চিকিৎসা শাস্ত্রের বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। তারপর টিকা লিখতে দেওয়া হয়েছে একটি, মধুসূদন গুপ্তের টিকা। উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান কী ছিল সেটি এখানে লিখতে বলা হয়েছে। তারপর সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠী যেটা ইয়াং বেঙ্গল, সেই নব্যবঙ্গ গোষ্ঠীর বা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর কি উদ্যোগ ছিল সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তারপর গুরুত্ব দিয়ে পড়ে রাখবে সমাজ সংস্কার আন্দোলনে হাজী মোহাম্মদ মহসিনের ভূমিকা আলোচনা করো। সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো।
ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের অবদান লেখো, অথবা নব্য বেদান্তবাদ কি, এর সমাজে কিরূপ প্রভাব পড়েছিল। দুটি প্রশ্নের উত্তর কার্যত একই, শুধুমাত্র প্রশ্নটা কিন্তু এই নামে ঘুরিয়ে দিতে পারে। তারপর বিদ্রোহ থেকে কয়েকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে। চুয়ার বিদ্রোহের কারণ ও ফলাফল, কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল, এর সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, সাঁওতাল বিদ্রোহের ফলাফল আলোচনা করো, মুন্ডা বিদ্রোহের বিবরণ দাও, সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিবরণ দাও, তারপর বাংলার ফরাজি আন্দোলনের বিবরণ দাও, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও বিবরণ লেখো, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো, তারপর মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। দেখো এই প্রশ্নটা কিন্তু অরিজিনালি 8 নাম্বার মানের প্রশ্ন, কিন্তু যেহেতু প্রশ্নপত্রের প্রথা ভাঙবার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেজন্য এই প্রশ্নটিকে ভালোভাবে রেডি করে রাখবে, যাতে 4 এবং 8 উভয়ের জন্যই কিন্তু তুমি লিখে আসতে পারো। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল তা আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, মানে এই যে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলার যে যৌক্তিকতা, সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে। জমিদার সভার গুরুত্ব আলোচনা করো। জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তারপর জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে আনন্দমঠের ভূমিকা আলোচনা করো। বঙ্কিমবাবুর লেখা যে আনন্দমঠ উপন্যাস, সেই উপন্যাসে জাতীয়তাবাদী যে ভাবধারা বিকাশ হয় সেটা কিন্তু লিখতে হবে। জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে বর্তমান ভারত, স্বামীজির লেখা কালজয়ী একটি উপন্যাস, সেই উপন্যাসের ভূমিকা লিখতে বলা হয়েছে। গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান আলোচনা করো। কিভাবে ব্যঙ্গচিত্রের সাহায্যে গগনেন্দ্রনাথ ঠাকুর সমাজচিত্র তুলে ধরেছিল তা ব্যাখ্যা করো। এই যে একটা পোর্শন থেকে এখান থেকে একটা প্রশ্ন দেয় যে রেখায় ও লেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। তো লেখায় বলতে এই সমস্ত গ্রন্থ লেখা বা উপন্যাস লেখা, যেমন বর্তমান ভারত, গোরা, আনন্দমঠ ইত্যাদি। আর রেখা বলতে বিভিন্ন আঁকা বা ব্যঙ্গচিত্র, ছবি ইত্যাদি। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্বন্ধ বিশ্লেষণ করো। পরবর্তী যে প্রশ্নটি গুরুত্ব দিয়ে দেখে রাখতে হবে, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকার কিরূপ অবদান ছিল। বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে স্যার জগদীশ চন্দ্র বসুর কিরূপ অবদান ছিল। তারপর জাতীয়তাবাদী শিক্ষার বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব আলোচনা করো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করো। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী ছিল। অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন আলোচনা করো। মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায়ের নেতৃত্বে বামপন্থী আন্দোলনের প্রসার এবং ভূমিকা ব্যাখ্যা করো। তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কিরূপ ভূমিকা ছিল, আর ভারত ছাড়ো আন্দোলনে নারীদের কিরূপ ভূমিকা ছিল সেটা আলোচনা করতে বলা হয়েছে। তারপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান কেমন ছিল। বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্র আন্দোলনের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান কেমন ছিল। দলিত অধিকার বিষয়ক গান্ধী আম্বেদকরের বিতর্কের ঘটনাটি বর্ণনা করো। আমি বুঝতে পারছি প্রশ্নের সংখ্যা একটু বেশি, কিন্তু বিশ্বাস করো বেশি প্রশ্ন না পড়ে গেলে তুমি যদি সাজেস্টিভ ওয়েতে ইতিহাস পড়ে যাও তাহলে কিন্তু তুমি নিরাশ হবে, এতটুকু আমি তোমাকে বলতেই পারি। সেজন্য যে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এগুলি যে সব মুখস্থ করে যেতে হবে বিষয়টা এমন নয়। এর মধ্যে থেকে যে প্রশ্নগুলিকে তোমার গৃহশিক্ষক, স্কুল শিক্ষক বা কোচিং শিক্ষক আরও বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলেছেন সেগুলিকেও পড়ো, সাথে সাথে এই প্রশ্নগুলিকে একটু রেডি করে যাও, জাস্ট একবার দেখে যাও, বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করে যাও। পরের প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উদ্বাস্তু সমস্যা কি, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিভাবে হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি ঘটেছিল, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির উদ্যোগে কিভাবে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা ব্যাখ্যা করো। আর একা আন্দোলনের ভূমিকা কি ছিল। তারপর টিকা লিখতে দেওয়া হচ্ছে শ্রীনিকেতন। তো এই যে 58টা 4 নাম্বার মানের প্রশ্ন রয়েছে এইগুলো একটুখানি জাস্ট দেখে যাও প্লিজ, কোনোটাই স্কিপ করো না, তাহলে কিন্তু তুমি হয়তো নিরাশ হবে। আমি চাই না পরীক্ষার হলে গিয়ে তুমি নিরাশ হও বা তোমার স্বপ্ন ভেঙে যাক। এই জন্য প্রশ্নগুলিকে অন্তত একবার হলেও আজকে রাতে দেখে যেও, এখনও যথেষ্ট সময় রয়েছে। তো এরপরে আসছে 8 নাম্বার মানের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, নব্যবঙ্গ আন্দোলনের সদর্থক ও নঙর্থক দিকগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয়,
ভারতের শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, কিভাবে এর সমাধান ঘটেছিল। তা এটা মানে 3+5 আসে, প্রথম পোর্শনে 3 থাকে, তারপরের পোর্শনে 5 থাকে। 19 শতকের বাংলায় সাময়িক পত্র ও সংবাদপত্রে সমাজের যে প্রতিফলন কি ধরা পড়েছিল তা ব্যাখ্যা করো। 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। তারপর মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো, এর ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এটি কিন্তু 4এও প্রশ্নটাকে ম্যাডাম দিয়েছেন, আবার 8এও কিন্তু প্রশ্নটা রয়েছে, সুতরাং অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ে যেও। তারপরে এই যেই প্রশ্নটার কথা আমি বলছিলাম, লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশের পরিচয়, টপ মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অবশ্যই দেখে যেও। বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিদ্যালয়ের শিক্ষার উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও, এটা 4+4 আছে। আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের কিরূপ ভূমিকা ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। আর আজকের ভিডিওর অন্তিম প্রশ্ন, দলিত অধিকার বিষয়ক সমস্যায় আম্বেদকর গান্ধী বিতর্ককে তুমি কিভাবে ব্যাখ্যা করবে সেটা কিন্তু এখানে নিজের মতো করে লিখতে হবে। এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। যে প্রশ্নগুলি ভিডিওতে আর কি বলে দিলাম সেগুলি সব মুখস্থ করে যাবে বিষয়টা এমন নয়, এমনও কিছু প্রশ্ন আছে যেগুলি একবার পড়লেই কিন্তু আয়ত্ত করে নেওয়া যায়। সেজন্য আমি বলবো একটু জাস্ট পড়ে বেসিক কনসেপ্টটা নিয়ে নাও, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি বানিয়েও লিখে আসতে পারবে। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও আগামীকাল যদি আমরা সমাধান ভিডিও পোস্ট করি সেই ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের প্রতি যত্নবান হও, আর যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে জানিয়ে দিলাম এগুলি রেডি করতে থাকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, পরীক্ষা অনেক ভালো হবে। বেস্ট অফ লাক।